তাহলে আমাদের প্রথম লেকচার শুরু হচ্ছে আজকে সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরি, ঠিক আছে? তো আমরা প্রথমে জেনে নিব সংখ্যার শ্রেণীবিভাগ। এগুলো হয়তো অনেকেই তোমরা জানো যে সংখ্যাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? তো শুরুতে আমরা যেটা দেখছি, সংখ্যাকে মূলত দুইটি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে? তো এই দুটির মধ্যে প্রথমে বলা হলো যে একটি হচ্ছে বাস্তব সংখ্যা আর একটি অবাস্তব সংখ্যা। এই যে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা, তো এই বাস্তব অবাস্তব বিষয়টা মূলত ছোট ক্লাসে পড়ানো হয় না, বড় ক্লাস থেকে শুরু হয়, 9-10 থেকে শুরু হয়। এর মানে এই না যে এটা খুবই কঠিন। হ্যাঁ, এটা খুবই সহজ, আমরা এক কথায় বুঝতে পারবো। হ্যাঁ, কিভাবে? যেসব সংখ্যার বাস্তবে অস্তিত্ব আছে, আমরা যে সংখ্যাগুলো দেখে থাকি, এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যার মধ্যে তাহলে কি কি থাকবে? বাস্তব সংখ্যার মধ্যে থাকতে পারে 1, থাকতে পারে 2, 3, 0.5। হ্যাঁ, আবার ভগ্নাংশ হতে পারে, অর্থাৎ ফ্র্যাকশন যেটাকে বলে 2/3। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা সব বলবো বাস্তব সংখ্যা। কিন্তু অবাস্তব সংখ্যা মানে যার বাস্তবে অস্তিত্ব নেই। তার উদাহরণ কেমন হতে পারে? তার উদাহরণ হতে পারে এরকম, যেমন মনে করো, আমরা জানি যে 4 পাওয়া যায় হচ্ছে 2 এবং 2 গুণ করে, জানো সবাই এটা? টু, ইয়েস স্যার। জি হ্যাঁ, স্যার। 2 এবং 2 গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আমরা 4 পেয়ে থাকি। এই কারণে 4কে বর্গমূল করলে 2 হয়, এটা হলো নিয়ম। অর্থাৎ যেহেতু 2 এবং 2 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে আমরা 4 পেয়ে থাকি, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ 4-এর রুট বলা হচ্ছে, 4-এর রুট বা বর্গমূল এটা হচ্ছে 2। তাহলে 4-এর বর্গমূল 2 পাওয়া যায়। এভাবে যদি আমরা আরেকটা বের করি, বলতো 16 এর বর্গমূল কত? স্যার এ স্যার ফোর। ফোর। স্যার 4 × 4। গুড। হ্যাঁ, 4 × 4 দ্যাট মিনস, মানে 16 এর বর্গমূল করলে, 16 বর্গমূল করলে কত আসবে? 4 আসবে। এখন আমি যদি তোমাদেরকে আরেকটি কোশ্চেন দিই, যদি বলা হয় যে বলো তো -4 এইটার বর্গমূল করলে কত হবে? পারবে কেউ? -4, না এটা তোমরা পারো। মাইনাস -2 × স্যার 2। স্যার এটা ইমাজিনারি নাম্বার মাধ্যমে সলভ করা যায়। হ্যাঁ হ্যাঁ, গুড। স্যার -2 স্কোয়ার। না, -2 হয় না, ঠিক আছে? হচ্ছে মাইনাস কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না, আর এই জন্যই এই সংখ্যাটিকে বলা হবে অবাস্তব সংখ্যা। তাহলে এই যে আমরা বলছি সংখ্যা দুই প্রকার, তার একটা মাধ্যম হচ্ছে এটা, যে সংখ্যাকে বাস্তবে বাস্তব সংখ্যাগুলোর মাধ্যমে রূপদান করা যায় না, লেখা যায় না, সেই সংখ্যাকে আমরা বলে থাকি কি? অবাস্তব সংখ্যা। যেমন -4-এর রুট বা বর্গমূল, ঠিক আছে? তোমরা যখন কথা বলবে, কথা বলার সময় মাইক্রোফোনগুলো অন করে কথা বলবে, আবার যেই কথা বলা বন্ধ হয়ে যাবে বা প্রয়োজন শেষ হয়ে যাবে, আবার মাইক্রোফোনটা মিউট করে রাখবে, ওকে? আচ্ছা, এখন আমরা জানতে পারলাম যে তাহলে যেসব সংখ্যার বাস্তবে অস্তিত্ব আছে সেগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা, আর যেগুলোর অস্তিত্ব নেই সেগুলোকে আমরা বলবো অবাস্তব সংখ্যা, ঠিক আছে? তো এইগুলোকে আমরা শ্রেণীবিভাগ করতেছি। এই শ্রেণীবিভাগগুলো একটু দেখে নিতে পারো এক পলকে, আমরা প্রত্যেকটা এখন উদাহরণ দেখবো আর কি, ঠিক আছে? আর এইটা তোমরা একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব জায়গাতেই পাবে, প্রত্যেক জায়গাতে এগুলোর কাজ রয়েছে, ঠিক আছে? তো বাস্তব সংখ্যা যেগুলো বাস্তবে অস্তিত্ব আছে সেগুলোকে আমরা আবার ভাগ করতেছি দুই শ্রেণীতে, একটি হচ্ছে মূলদ সংখ্যা আর একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ইংলিশ হলো রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। আর অমূলদ সংখ্যার ইংলিশ হচ্ছে ইররেশনাল নাম্বার, ঠিক আছে? যাদের ইংলিশে পড়ার ইচ্ছা আছে তারা, আমি ইংলিশ টার্মগুলো সব বলে দিব আর কি, ঠিক আছে? ইররেশনাল নাম্বার অমূলদ সংখ্যা, রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এই দুই ভাগে ভাগ করা যাচ্ছে। সেই মূলদ সংখ্যা আবার হতে পারে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, আবার পূর্ণ সংখ্যা হতে পারে ধনাত্মক, ঋণাত্মক এবং জিরো। আর ভগ্নাংশ দুই ধরনের হতে পারে, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যা বাস্তবে সবই দশমিক সংখ্যা।
এইগুলোকে আমরা আবার নিচের এই কিছু সংখ্যায় বিভক্ত করতে পারি। তো সেটা আমরা পরের স্লাইডে একটা একটা করে দেখি আর কি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই যে পয়েন্টটি পাচ্ছি বাস্তব সংখ্যা, হ্যাঁ। তো আমরা কিছুক্ষণ আগেই বললাম বাস্তবে যেসব সংখ্যার অস্তিত্ব আছে তাদেরকে বাস্তব সংখ্যা বলে। যদি কেউ সংজ্ঞা লিখতে চাও তাহলে এই সংজ্ঞা তোমাদের দরকার, আর অলরেডি অনেকেই বই পেয়ে গিয়েছো, বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারবে, ঠিক আছে? তাহলে যেসব সংখ্যার বাস্তবে অস্তিত্ব আছে তাদেরকে বাস্তব সংখ্যা বলে। এটা ঋণাত্মক সংখ্যা হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, অপূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে, যেমন 1/5 হতে পারে এরকম। এমনকি √2 এটাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি বাস্তব সংখ্যা যাদের বাস্তবে অস্তিত্ব আছে। এরপর আমরা চলে যাচ্ছি অবাস্তব সংখ্যা। কিছুক্ষণ আগেই বললাম যেসব সংখ্যার বাস্তবে অস্তিত্ব নেই, হ্যাঁ। যেমন মাইনাস কোনো সংখ্যার, ঋণাত্মক বা মাইনাস বা নেগেটিভ কোনো নাম্বার, যেমন মনে করো -3, এটাকে বর্গমূল করে কোনোভাবেই ভ্যালু আমরা বাস্তব সংখ্যায় দিতে পারবো না, সেটাকে আমরা বলছি অবাস্তব সংখ্যা। তবে এখান থেকে আমরা একটু টিপসটা জেনে রাখবো, হ্যাঁ, যদি কারো মনে থাকে খুবই ভালো। অর্থাৎ এটা আমরা পরবর্তী ক্লাসে, অনেক উঁচু ক্লাসে তোমাদের লাগবে, তাই আমি এমনি বলে রাখবো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমার যদি মনে না থাকে বা না বুঝে থাকো, ভয় পাওয়ার কিছু নেই। সেটি হচ্ছে -1কে সবচেয়ে ছোট সংখ্যা বলতে পারি, যেটাকে আমরা বাস্তব সংখ্যায় পরিণত করতে পারছি না। তো এই কারণে এটাকে বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে এটা ইমাজিনারি একটা আইটেম, আই। আই নিয়ে আসা হয়েছে কোথা থেকে? এই যে ইমাজিনারি, অবাস্তব সংখ্যার ইংলিশ হচ্ছে ইমাজিনারি নাম্বার, সেখান থেকে আই অক্ষরটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আই অক্ষরটাকে, এই লেটারটা ইউজ করে আমরা -1-এর বর্গমূল বের করতে যেহেতু পারছি না, সুতরাং এইটাকে আমরা ধরে নিচ্ছি আই। এটা ধরে নেওয়া হয়েছে, এটা ধরে নেওয়া হয়েছে, ওকে। ধরে নেওয়া হয়েছে। কেন ধরে নেওয়া হয়েছে? কারণটা হচ্ছে এই, ধরো আমরা একটি সংখ্যা লিখলাম 3 + √1। তো এখন বাস্তব এবং অবাস্তব সংখ্যার একটা মিশ্রণ হয়ে আছে, ঠিক আছে? তো এই সংখ্যাটিকে আমরা বিভিন্ন ম্যাথের মধ্যে যদি ব্যবহার করতে চাই, বাস্তব এবং অবাস্তব আমাদের ক্যালকুলেশনে ডিস্টার্ব হতে পারে, আমাদের অসুবিধায় পড়তে পারি আমরা। এই কারণে এই -1টাকে যদি আমি আই লিখি, তাহলে এখানে আমরা পরের লাইনে লিখতে পারবো 3 + i, 3 + i। এভাবে কিন্তু আমরা এটি ব্যবহারের উপযুক্ত করে নিতে পারছি। কেননা পরবর্তীতে যে কোনো কারণে আমি যদি আইকে ক্যালকুলেশন করতে গিয়ে ধরো আরেকটা আই এসে এর সাথে গুণ হয়ে গেল, তাহলে আই এবং আই গুণ করলে কি হবে? কে কে স্যার বলতে? -1। I² স্যার, I²। হ্যাঁ, গুড। স্যার আই I²। আই এবং আই গুণ করলে আই² হবে। আই² মানেই কিন্তু এই যে আমরা যেটা এখানে কিছুক্ষণ আগে লিখলাম যে -1 মানে -1-এর রুট বা বর্গমূল হচ্ছে আই। তাহলে এটাকে বোথ সাইডে বর্গ করে দিলে আমরা পাবো বাম পাশে -1 আর ডানের দিকে পাবো হচ্ছে আই। দ্যাট মিনস, সরি, আই²। তার মানে বোঝাচ্ছে যে আই² এর ভ্যালু হচ্ছে -1। তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে কোথাও যদি আমরা আই² রূপান্তর করতে পারি বা আমাদের চলে আসে, আই² এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো তাহলে? -1। এই কারণে অবাস্তব সংখ্যা রূপ দেওয়ার উপায় ছিল না, কিন্তু বিজ্ঞানীরা এই -1-এর বর্গমূলকে আই লিখে এটাকে বাস্তব সংখ্যার সাথে ব্যবহার করার জন্য একটা উপযুক্ত ফর্মে নিয়ে আসা হয়েছে। কথা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস যদি স্যার। যদি বুঝতে না পারো, জি স্যার। যে যেখানে বুঝবে না আমাকে কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? তো এখন এখন প্রশ্ন কিন্তু হতে পারে যে আমরা -1-এর পরিবর্তে আই লিখেছি, কিন্তু অন্য কোনো সংখ্যা, ধরো -3 এর বর্গমূল, এখন আমি এটাকে কিভাবে ওই আই দ্বারা রিপ্লেস করব, পরিবর্তন করে দিব যেন বাস্তব সংখ্যার সাথে এটা ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এটার জন্য আমরা করতে পারি কি, এটাকে আমরা লিখতে পারবো -1 ভিতরে × 3, দুইভাবে, দুইটা গুণফল আকারে লেখা যায়, যায় না? ইয়েস স্যার। হ্যাঁ, মাইদা মানহা, বলো, তুমি কিছু বলতে চাচ্ছ? জি স্যার। আমি তো ক্লাস 3 এ পড়ি, আমি আসলে বর্গমূল কি এটা বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে বর্গমূলটা আসলেই তোমাদের লেভেলে নেই। যারা একটু জানে, বিভিন্ন বই পড়েছে, তারাই মূলত শিখে নিয়েছে। তারপরও আমরা বর্গমূলটা একবার বলে দিয়েছি, আবার বলছি, হ্যাঁ।
4 এবং 4 এটাকে গুণ করলে পাচ্ছ কত? 16। অর্থাৎ 4 and 4 মাল্টিপ্লাই করলে 16, 16 পাচ্ছি। হ্যাঁ, তো এইটাকে আমরা এমন ভাবে বলতে পারি, এটা হচ্ছে 4-এর বর্গ। কি বলা যাবে? এটা 4-এর বর্গ। 4-এর বর্গ সমান হচ্ছে 4-এর বর্গ মানে হচ্ছে 16। কোনো একটা সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে বর্গ সংখ্যা। এটাকে কি বলা হয়? বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে আবার পূর্বেরটা। মানে 4কে বর্গ করলে পাবে 16, 16কে বর্গমূল করলে পাবে হচ্ছে 4। 4কে বর্গ করা মানে হচ্ছে 4 এবং 4 গুণ করা, আর 16কে বর্গমূল করা মানে হচ্ছে 4 পাওয়া যাবে। অর্থাৎ 16কে বর্গমূল করা মানে হলো এমন সংখ্যা বের করা যেই দুইটা সংখ্যা গুণ করলে আবার 16 হয়ে যাবে, সেই সংখ্যায় ফিরে যাওয়া। এটাকে বলা হচ্ছে বর্গমূল। বুঝতে পেরেছো মানহা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে এই √3 -3 এটাকে আমরা কিভাবে আই এর মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণ গুণ আকারে আমরা লিখেছি -1 × 3, ভিতরে দুইটা সংখ্যার গুণফল। যদি বেশি প্রবলেম মনে হয় তাহলে এখানে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি যাতে মাইনাস নিয়ে কোনো সমস্যা না হয়। ওকে, এখন আমরা কিন্তু এইটা নিয়ম, বর্গমূলের নিয়ম হচ্ছে দুইটাকে আলাদা করে দেওয়া যাবে। -1-এর এটাকে আলাদা লেখা যাবে, এবং গুণ লিখে এটাকে 3কে বর্গমূল দিয়ে এটিও আলাদা লেখা যাবে। এটা বর্গমূলের নিয়ম, গুণ আকারে থাকা যাবে। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এই -1-এর বর্গমূল মানেই হচ্ছে কিন্তু আই। তাহলে এটা আই থাকলো, আর এই যে √3 এর সাথে থেকে গেল। তার মানে আমরা ইজিলি যেটাকে আমরা প্রকাশ করতে পারছিলাম না সেটাকে কিন্তু এখন প্রকাশ করতে পারবো এই যে √3i দ্বারা। এইটা হলো অবাস্তব সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার মধ্যে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আব্দুল নূর কাফি, তুমি কি বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, আচ্ছা, আমি মাঝে মাঝে এক একজনকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তোমরা যদি তারপরেও না বুঝতে পারো আমাকে বলবে, আর আমি যাকে কোয়েশ্চেন করব সে বলবে আর কি, ঠিক আছে? এখন আমরা আসি এই যে যেটা কিছুক্ষণ আগে আমরা সামারি দেখে আসলাম, যে বাস্তব সংখ্যাকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, বাস্তব সংখ্যাকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটিকে বলা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটিকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা, এখানে আবার ইংলিশটাও আমরা দিয়ে দিয়েছি। দেখো, মূলদ সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা হচ্ছে ইররেশনাল নাম্বার। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, তাহলে এটা সহজ হয়ে যাবে। রেশনাল কোথা থেকে আসলো? রেশনাল আসলো হচ্ছে রেশিও থেকে। রেশিও, রেশনাল কোথা থেকে আসছে? রেশিও থেকে এসছে। রেশিও মানে হচ্ছে অনুপাত। রেশিও মানে কি? রেশিও মানে অনুপাত। হচ্ছে রেশিও মানে হচ্ছে অনুপাত। যেমন, অনুপাত। হ্যাঁ, গুড। তো রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাত। এখন অনুপাত মানেটা কি? এই রেশিও বা অনুপাত হতে পারে এমন, মনে করো 2 ও 3, এই দুটি, সরি, 2 ও 4 এর অনুপাত। এর অনুপাত কত? তাহলে উপরে 2 লিখতে হবে আর নিচে 4 লিখতে হবে। অনুপাত লেখার নিয়ম হলো এটা। 2 ও 4 এর অনুপাত হচ্ছে 2 উপরে লিখে 4 নিচে দিয়ে ভগ্নাংশ তৈরি করতে হবে। এখন আমরা জানি যে একটা ভগ্নাংশ তৈরি করলে এটাকে কাটাকাটি করা যাবে কিভাবে? একই সংখ্যা দ্বারা যদি দুইটাকে ভাগ করা যায়, ভাগ করে দেওয়া যাবে। যেমন, উপরে 2কে ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। আর 4কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। ওকে, তাহলে সেক্ষেত্রে 2/4 মানেই কিন্তু আমরা 1/2 লিখতে পারি। পারি কি না বলো? বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. জি স্যার। Yes, sir. জি স্যার। হ্যাঁ, জি স্যার। মানে হচ্ছে 2কে 4 দ্বারা ভাগ করেছি, 2 এবং 4কে আবার পুনরায় প্রত্যেকটিকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। অনুপাতের ক্ষেত্রে এই কাজটি করা যাবে, একই সংখ্যা দ্বারা গুণ করা যাবে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো 2 এবং 4 উভয় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 2 থেকে পাওয়া গেছে 1, আর 4 থেকে পাওয়া গেছে 2। তার মানে এটা একটা অনুপাত। এই যে 1/2, এটা একটা অনুপাত বা রেশিও। এটাকে বলা হচ্ছে রেশিও বা অনুপাত। তাহলে যেই সংখ্যাকে রেশিও আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, সেটা অবশ্যই এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা?
যেই সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলদ সংখ্যা। তবে মূলদ সংখ্যার সংজ্ঞা যখন আমরা বলতে যাব, তখন তার সাথে আবার এই উম অনুপাত আকারে প্রকাশ করা যায় যারা, তাদের সাথেও যুক্ত হবে পূর্ণ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যা আসলে এমন সংখ্যা যারা পূর্ণ সংখ্যা এবং যাদেরকে এই অনুপাত আকারে প্রকাশ করা যায়। এই দুই ধরনের সংখ্যা মিলিয়ে সবগুলো সংখ্যাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। খুবই সহজ ব্যাপার। তার মানে মূলদ সংখ্যা মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা এবং অনুপাত আকারে যাদেরকে প্রকাশ করা যায়। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন ইয়েস স্যার। বাস্তবে পূর্ণ সংখ্যাকেও মূলক আকারে প্রকাশ করা যায়। কিভাবে যায়? মনে করো 4 একটি সংখ্যা। এই 4কে কিভাবে আমরা এই অনুপাত আকারে প্রকাশ করব? অনুপাত আকারে প্রকাশ করতে গেলে আমরা কিন্তু 8/2 লিখতে পারি, কারণ 2 আর 8 এটাকে আমরা দুই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, আর 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। 1 মানে নিচে 1 লেখা লাগে না, তার মানে অটোমেটিক এটি 4 হয়ে যাবে আর কি। তার মানে আমরা দাঁড়াচ্ছে কি, 4টাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করতে পারছি 8/2 লিখে। এই এই সেন্স থেকেই মূলত বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা এটা এক ধরনের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যাদেরকে অনুপাত আকারে প্রকাশ করা যাবে। তাহলে যেসব সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং যারা পূর্ণ সংখ্যা, এই দুই ধরনের সংখ্যাগুলোকে একত্রে কি বলা হচ্ছে? মূলদ সংখ্যা। ওকে, বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, ওকে, sir. ওকে, Sir. ওকে। ইয়েস স্যার। এখন আমরা দেখব অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা হচ্ছে সেসব সংখ্যা যাদেরকে এই যে হয় তারা পূর্ণ সংখ্যা নয় অথবা অনুপাতে প্রকাশ করা যায় না। এই দুইটা সিস্টেমে যদি না পাওয়া যায় কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যাকে আমরা বলে থাকবো অমূলদ সংখ্যা। ঠিক আছে? তো অমূলদ সংখ্যা মানে হলো ইররেশনাল। ইররেশনাল মানে রেশনাল নয় যারা, মানে যাদেরকে অনুপাতে প্রকাশ করা যাবে না। তো অনুপাতে প্রকাশ করা যাবে না এমন সংখ্যা কি হতে পারে? যেমন √3, এটাকে কোনোভাবে অনুপাতে প্রকাশ করা যাবে না। √2, এটাকে কোনোভাবেই পূর্ণ এই অনুপাতে প্রকাশ করা যাবে না। অর্থাৎ যে কোনো মানে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। কি বললাম ভাষাটা? পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। পূর্ণ পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অবশ্যই একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে? পূর্ণবর্গ নয় এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি বর্গমূল করা হয় তাহলে সেটি অমূলদ সংখ্যা হবে। এটা হলো প্রথমেই মানে দেখেই চেনা যাবে দ্রুত। যদি বলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাহলে এটা চেনা যাবে। ঠিক আছে? আমি এই ফাঁকে বলে রাখি, তোমাদের কিন্তু প্রত্যেকটি অধ্যায় হবে এখন থেকে, এবং এক্সামের জন্য কোয়েশ্চেন দেওয়া হবে, তোমরা পরীক্ষা দিয়ে নেবে। যেমন আজকে আমাদের এই লেকচার হচ্ছে, আগামী ফ্রাইডেতে তোমাদের যখন ক্লাস, তার আগেই আমরা গ্রুপে একটি পরীক্ষা দিয়ে দেব। তোমরা এই সংখ্যার উপরে পরীক্ষা হবে। প্রশ্নগুলো সোজা কঠিন সব ধরনের প্রশ্ন থাকবে, তোমরা সেখানে অ্যান্সার দিবে, পরীক্ষা দিবে। ঠিক আছে? এই গ্রুপে ঢুকলেই তোমরা পরীক্ষা দিতে পারবে। মানে যেখানে তোমাদের ইউজারের পাসওয়ার্ড আছে, সেই কোর্সের মধ্যে ঢুকলেই তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রয়োজনে আমি লগ ইন করে দেখিয়ে দেবো তোমাদের কোথায় পরীক্ষাটা থাকবে। ঠিক আছে? সবাইকে দেখিয়ে দেবো আর কি। ওকে, এখন আমরা আসি। তাহলে অমূলদ সংখ্যা কিন্তু আমরা বুঝতে পারলাম যে সব সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাদের বর্গমূল। কেন? ধরো 16 বা 16, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু। ঠিক আছে? আব্দুল নূর কাফি, মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো, যখন প্রয়োজন হবে তখন আবার আনমিউট করে নিবে। ঠিক আছে? হ্যাঁ, এখন এই 16 সংখ্যাটি কিন্তু একটি কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করি, 16-এর বর্গমূল কিন্তু অটোমেটিক্যালি 4 হয়ে যায়। তাহলে এটি কিন্তু মানে সহজে বোঝা যাচ্ছে এটি মূলদ সংখ্যা, কারণ এটি পূর্ণ সংখ্যা। এই কারণে পূর্ণবর্গ যদি কোনো সংখ্যা থাকে তার বর্গমূল কিন্তু মূলদ সংখ্যা হবে, এটা অমূলদ সংখ্যা হচ্ছে না। কিন্তু 15 এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়,
এই কারণে 15-এর বর্গমূল যদি করা হয় এটি অবশ্যই অমূলদ সংখ্যা। এটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, অম্লদ সংখ্যা তৈরি করা যায়, মানে এইভাবে বর্গমূল ছাড়া আরেকটি সিস্টেমে অম্লদ সংখ্যা তৈরি করা যায়। এটি আমি একটু কৌশল শিখিয়ে দিচ্ছি, মনে থাকলে ভালো, না থাকলে এই যে বইয়ে হয়তো থাকতে পারে, তোমরা সেখান থেকে পড়ে নিবে। হ্যাঁ, 0.1, এরপরে 0.1, আবার 0.0.1, আবার 0.0.0.1, আবার 4টা 0 1। এভাবে যদি চলতে থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই একটি অম্লদ সংখ্যা হবে। এটা হলো অম্লদ সংখ্যা তৈরির একটি কৌশল। এই ওয়ানের জায়গাতে ওয়ান না ব্যবহার করে যদি আমরা এখানে 2 বা এই ধরনের অন্য কোনো সংখ্যা ব্যবহার করতাম, তাও কিন্তু সেটি অম্লদ সংখ্যা হতো। অর্থাৎ 0.2, 0.2, 0.002, 0.002, 4টা 0 2, এরকম যদি দেওয়া হয় তাহলে সবগুলোই কিন্তু অম্লদ সংখ্যা হবে। এটি হলো অম্লদ সংখ্যা তৈরি করার একটি কৌশল, ম্যানুয়ালি তৈরি করা। ঠিক আছে, তবে ডট ডট দিয়ে দিতে হবে, তার মানে বোঝাবে এরকম চলমান। ঠিক আছে, তো আমরা এখানে আর সময় নিব না, এটা তোমরা আরো পরে উপরের ক্লাসে শিখে নিতে পারবে ভালোভাবে। আমরা এখন চলে যাচ্ছি পরের যেটা, পূর্ণ সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় ইন্তেজার। পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা সবাই চিনো, কোনো সমস্যা নেই। পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝি যে +2, -2, +4, -3, এই ধরনের সবগুলো সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, যাদের দশমিক আকারে প্রকাশ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা তোমরা সহজেই পারবে আর কি। আচ্ছা, এরপরে কে বলতে পারবে দেখি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কারা? স্বাভাবিক সংখ্যা। স্যার, পজিটিভ ইন্টিজার। গুড, কে বলছো? অর্ণব, তাই তো? হ্যাঁ, পজিটিভ ইন্তেজার মানে হচ্ছে এই যে আমরা বললাম পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে। আর এই স্বাভাবিক সংখ্যা যখন আমরা বলবো, তখন সেটা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে, অর্থাৎ 1 2 3 4 এই জাতীয় সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। একদম ডিরেক্ট সংখ্যা, তবে ধনাত্মক হতে হবে। শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। ওকে, আমরা চলে যাই পরবর্তীতে। এটি কারো সমস্যা আছে কিনা? হ্যাঁ, গল্প বলো। স্যার, শূন্য ছাড়া 1 2 3 সকল সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা? 1 2 3 বললে তো সব বোঝা যায় না, তবে আমরা এইভাবে বলতে পারি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 2 3 বলার পরে আর বাকি কি আছে এটা বোঝানো মুশকিল, তবে এইভাবে লেখা যেতে পারে 1 2 3 ডট ডট ডট, তাহলে বুঝে নিতে হবে এভাবেই চলবে। ঠিক আছে, তাহলে তারা সব স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ওকে। এখন দেখো কি বলছে, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তারপর ঋণাত্মক সংখ্যা, তারপরে হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এই ধরনের 3টি ক্যাটাগরি আমরা রেখেছি। তো ধনাত্মক সংখ্যা বলতে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, প্লাস চিহ্ন দেওয়া থাকবে অথবা থাকবে না, যে কোনোটা হতে পারে। +2, সরি, মাইনাস তো দেওয়া চলবে না, +3, এ ধরনের ধনাত্মক চিহ্ন থাকতেও পারে, অর না থাকতে পারে। 2 5, এগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি। খুবই সহজ বিষয়, এগুলো কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা মানে যাদের আগে মাইনাস চিহ্ন থাকবে, যেমন -2 একটি ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার, -5 একটি নেগেটিভ নাম্বার। এক্ষেত্রে আমরা কিন্তু আর ইন্তেজার বলছি না, এই যে দেখো নাম্বার। সুতরাং এখানে কিন্তু আমরা মানে ইন্তেজার যেহেতু বলছি না, সেহেতু এটা মাইনাস, সরি, পূর্ণ সংখ্যাই হতে হবে, বিষয়টা এরকম নয়। যে কোনো সংখ্যাই আগে চিহ্ন প্লাস থাকলে বা মাইনাস থাকলে সবগুলো হচ্ছে এ ধরনের আমাদের ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি। যেমন এখানে যেমন +2 +3 5, এগুলো পূর্ণ সংখ্যা, পজিটিভ সংখ্যা, সরি, ধনাত্মক সংখ্যা। এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে +2.5, এটি কিন্তু একটি ধনাত্মক সংখ্যা। আমরা কিন্তু বলি না যে ধনাত্মক ইন্তেজার, পজিটিভ ইন্তেজার। ঠিক আছে,
পজিটিভ ইন্টেজার, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ নাম্বার যদি বলি তাহলে মাইনাস চিহ্ন থাকলেই নেগেটিভ নাম্বার, তাহলে -3.5 এটি কিন্তু একটি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। আমরা কিন্তু বলছি নেগেটিভ সংখ্যা, সংখ্যা কিন্তু নানা ধরনের হতে পারে, শুধু আগের চিহ্ন মাইনাস হলেই সেটি নেগেটিভ সংখ্যা। হ্যাঁ, তাসফিয়া তাসনিম বলো, তুমি কি বলতে চাচ্ছ? স্যার পজিটিভ ইন্টিজার মানে কি? ইন্তেজার মানে হচ্ছে যারা পূর্ণ সংখ্যা। ইন্তেজার বললেই পূর্ণ সংখ্যা বোঝাবে। যেমন এইটা হচ্ছে আমরা এখানে যেগুলো লিখেছি সব পজিটিভ নাম্বার, ঠিক আছে, কিন্তু এই যে +0.25 এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা পরের যে টার্ম সেখানে যদি যাই, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এই অঋণাত্মক সংখ্যা আনার উদ্দেশ্যটা কি? মানেই কিন্তু আমরা মাইনাস বোঝাই, নেগেটিভ বোঝাই, তাই না? যেমন নেগেটিভ নাম্বার মানে ঋণাত্মক সংখ্যা, যেমন 3 এর আগে মাইনাস দিলে নেগেটিভ নাম্বার হয়। তাহলে নন বলতে আরেকটা মাইনাস আসবে কিন্তু। নন বলতে না বোঝায়, নন বলতে কি বোঝায়? না বোঝায়। ওকে, নন বলতে বোঝায় না। এখন তাহলে নন মানে না কি না? ঋণাত্মক নয়, অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ হবে না। কি হবে তাহলে? বোঝা যাচ্ছে প্লাস হবে, পজিটিভ হবে, তাই না? তাহলে অঋণাত্মক সংখ্যা কি পজিটিভ সংখ্যা? হ্যাঁ, অঋণাত্মক সংখ্যা পজিটিভ সংখ্যা, কিন্তু এক্ষেত্রে জিরো অবশ্যই অঋণাত্মক সংখ্যা। জিরো কি হবে? অঋণাত্মক সংখ্যা, কারণ জিরোর আগে যেহেতু কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে অবশ্যই জিরো অঋণাত্মক সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। তাহলে ধনাত্মক সংখ্যা এবং শূন্য সবগুলোকে একত্রে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এটা একটু আলাদাভাবে নাম বলা হয়েছে কারণ এটা বিভিন্ন ম্যাথের মধ্যে এটি ব্যবহার করা হয়। অর্ণব বক্সী, বলো তুমি কিছু বলতে চাচ্ছ? স্যার নন নেগেটিভ নাম্বার আর পজিটিভ নাম্বার একই জিনিস না? হ্যাঁ, পজিটিভ নাম্বার আর নন নেগেটিভ নাম্বার দেখলে কেন যেন মনে হচ্ছে একই, এর মধ্যে শুধু পার্থক্য হচ্ছে শূন্য, ঠিক আছে। এই যে শূন্য সংখ্যাটি কিন্তু ধনাত্মক সংখ্যা না, কিন্তু শূন্য সংখ্যাটি অঋণাত্মক সংখ্যা। শূন্য ছাড়া সকল পজিটিভ নাম্বারই হচ্ছে নন নেগেটিভ নাম্বার, ঠিক আছে, অঋণাত্মক সংখ্যা। মানে যা ওকে স্যার। যা ঋণাত্মক নয়, যা ঋণাত্মক নয় সেটাই অঋণাত্মক। তাহলে শূন্য অবশ্যই অঋণাত্মক সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। ওকে, তাহলে এখন এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। তাহলে আমরা পরের টপিকে যেতে পারি নাকি? নো স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই। দেখো, মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কেউ কি জানো মৌলিক সংখ্যা কাকে বলে? স্যার যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে নিঃশেষী বিভাজ্য জি স্যার। হয় না, তা হয় তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, তাহলে যেসব সংখ্যাকে কি করা যায় না?
স্যার যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, গুড। লাবিব যেটা বলেছো তোমার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, আমি সবার জন্য বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা হয়তো কারো জানা আছে, কারো আহ, জানা নেই, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেসব সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেগুলোকে কি বলা হচ্ছে? মৌলিক সংখ্যা বলা হচ্ছে। ঠিক আছে, একদম ক্লিয়ার কনসেপ্ট। হ্যাঁ, যেসব সংখ্যাকে ওই সংখ্যাটি এবং ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা একটু জিনিস বুঝে নিই, থ্রি। থ্রি সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য করা যায়, ভাগ করা যায়, আবার হচ্ছে এক দ্বারা ভাগ করা যায়। তাহলে একটা সংখ্যাকে শুধুমাত্র তিন দ্বারা ভাগ করা যায় আর এক দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা কি ভাগ করা যায় নো তিনকে? স্যার। তাহলে অবশ্যই তিন একটি মৌলিক নো সংখ্যা। স্যার। তিনকে বলা হবে কি একটি মৌলিক সংখ্যা। তাহলে থ্রি হচ্ছে একটি মৌলিক সংখ্যা, বা ইংলিশে যেটাকে বলা হয় প্রাইম নাম্বার। হ্যাঁ, এরকম যে কোনো সংখ্যা, যদি ধরো আমরা যদি বলি আমরা যদি বলি যে 17, এটা কি মৌলিক সংখ্যা? কে কে বলতে পারবে, দেখো তো ট্রাই করে। ইয়েস স্যার। না স্যার এটা মৌলিক সংখ্যা না। এটা মৌলিক সংখ্যা। স্যার এটা মৌলিক আচ্ছা, 17 কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? না না স্যার। স্যার। স্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা যায় না। হ্যাঁ, 17কে কি কি দ্বারা ভাগ করা যায়? স্যার যে 1 আর 17 দ্বারা করা যায়। তাহলে 1 আর 17 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং এই সংখ্যাটিকে আমরা কি বলবো? স্যার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে এক এবং তোমার হচ্ছে 17 দিয়ে ভাগ করা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যায় না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এখন বলো যে 26 কোন ধরনের সংখ্যা? আর যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। হ্যাঁ, স্যার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। গুড। তাহলে তোমরা তো বুঝতে পেরেছো। এখন বলো কে বুঝতে পারো না এটা? আমি দেখছি সবাই মোটামুটি বুঝতে পেরেছো আর কি। হ্যাঁ, বলো কে বুঝতে পারো না, হ্যান্ড রাইজ করতে পারো যদি কেউ না বুঝে থাকো। তাহলে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 26 কেন, 26 কেন মৌলিক সংখ্যা নয়? কারণটা হচ্ছে এর কিন্তু তার কারণ কারণ হ্যাঁ, স্যার একে 6 ও 4 দিয়ে ভাগ করা যায়। না না, 6 ও 4 না, এটা স্যার টু দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ডিভাইডেড করা যাবে আর 13 স্যার দিয়ে ডিভাইড করা যাবে। এই জন্য এই 26 এই সংখ্যাটি একটি অম্লক মানে মৌলিক সংখ্যা নয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে। তাহলে মৌলিক সংখ্যা যদি জানা থাকে, যৌগিক সংখ্যা বুঝে নিতে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, যেসব সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারাও বিভাজ্য হয়, সেসব সংখ্যাকে আমরা কি বলি? যৌগিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে। তো সে তেমন সংখ্যা কোনগুলো? যেমন এই যে 26, যেহেতু 26কে ওয়ান এবং 26 ছাড়া 2 এবং 13 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এই 26 হচ্ছে একটি কি নাম্বার? যৌগিক সংখ্যা। এই যে এটা এখানে নাম্বার হয়ে গেছে, এটা হবে কম্পাউন্ড নাম্বার। ঠিক আছে, যৌগিক সংখ্যার ইংলিশ হচ্ছে কম্পাউন্ড। একটু টাইপিং মিস্টেক আছে, কম্পাউন্ড নাম্বার। ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এখন আমরা আসবো একটা সহমৌলিক সংখ্যা। কেউ জানো কি না একটু বলবে, হাত উঠাবে। সহমৌলিক সংখ্যা জানা আছে কার? আচ্ছা, অনেকে হাত উঠিয়েছো, গল্প আগে হাত উঠিয়েছো, বলো তো সহমৌলিক সংখ্যা কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে স্যার যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে
তাহলে তাকে সহমৌলিক সংখ্যা বলে। আর উৎপাদক মানে যা তা দ্বারা বিভাজ্য করা যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ বলতে চাও তোমরা, যারা হাত উঠিয়েছো? স্যার আমি বলতে চাই স্যার। হ্যাঁ, বলো লাবিব। স্যার এই যে কোনো দুইটি সংখ্যার যদি এ, মানে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাকে সহমৌলিক সংখ্যা বলে। ওকে, ঠিক আছে, লাবিবের অ্যান্সারও ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সবাই হ্যান্ড রেজ করেছো, নামায় নিতে পারো, ডাউন করে নিতে পারো। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা দুইভাবে জানলাম দুইজনের মাধ্যমে। গল্প বলছে যে দুটি সংখ্যার মধ্যে যদি মানে সাধারণ উৎপাদক না থাকে, আর লাবি বলছে ওয়ান ছাড়া সাধারণ উৎপাদক, ঠিক আছে, বা ওয়ান ছাড়া কোনো সংখ্যা দ্বারা যদি উভয় সংখ্যাকে ভাগ করা না যায়। সামারি হচ্ছে এই, আমরা দুটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলবো তখনই যখন তাদের মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, বা ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে যদি ভাগ করা না যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, যেমন আমরা একটু উদাহরণ দেখি। 4, এই 4 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা? নো নো স্যার। স্যার। না। নো 9, স্যার। 9 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা? নো নো স্যার। স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন আমরা যদি কম্পেয়ার করি 4 এবং 9, এই দুইটার মধ্যে ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় একই সংখ্যা দ্বারা? না স্যার। নো স্যার। নো নো স্যার। স্যার। নো স্যার। তাহলে এই 4 এবং 9 এরা পরস্পরের কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক। তাহলে স্যার কোপ্রাইম। 4 এবং 9 পরস্পরের সহমৌলিক সংখ্যা, তার মানে সহমৌলিক সংখ্যা তারা আলাদা আলাদাভাবে একটা মৌলিক সংখ্যা নাও হতে পারে, কিন্তু তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা হতে পারে যদি তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে ওয়ান ব্যতীত। তাহলে সেই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা এবার পরেরটায় যাই। এগুলো আমরা একটু দেখে নিই। ভগ্নাংশ, যেটাকে আমরা আগেও বলেছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এটা কিভাবে লেখা যায়? যেমন 2/4, এটাকে আবার সিম্পল করলে আসে 1/2। তাহলে এটাও একটি ভগ্নাংশ, এটিও একটি ভগ্নাংশ। ঠিক আছে, আবার যদি আমরা বলি 4/2, এটা যদিও দেখতে ভগ্নাংশের মতো লাগছে, আলটিমেটলি কিন্তু এর ফলাফল হচ্ছে 2। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। তাহলে এটি ভগ্নাংশের আকারে লিখলেও এটি মূলত একটি পূর্ণ সংখ্যা। এটি কি হবে? এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা নয়, এভাবে যদি আমরা মানে একটি অনুপাত আকারে প্রকাশ করি, সেগুলোকে আমরা বলে থাকি ভগ্নাংশ। ঠিক আছে, তো এটা মনে হয়, আমার মনে হয় কারো সমস্যা নেই, নাকি বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ইয়েস স্যার। এখন আমরা দেখব এই যে দুইটা টার্ম, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যে ভগ্নাংশের তোমার হচ্ছে ভগ্নাংশে দুইটা অংশ থাকে। এটা কিন্তু আমরা আগে জেনে নিব, না হলে এটা একটু নামগুলো না জানলে তোমরা বুঝতে পারবা না। সেটা হচ্ছে একটি ভগ্নাংশে দুইটি অংশ, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। ধরো একটি ভগ্নাংশ হচ্ছে a/v, কি বললাম? a/v। এই এ উপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি? লব। কি বলা হয়? লব। নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। এটাকে আবার ইংলিশে বললে লবটাকে বলা হয় নিউমিরেটর, আর হরকে বলা হয় ডিনোমিনেটর। ঠিক আছে, যারা ইংলিশে পড়ো তাদের জন্য বলে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে লব এবং হর এই দুইটা জিনিস থাকে একটা ভগ্নাংশের। উপরে যেটা থাকে সেটা লব, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই লব হরের চেয়ে ছোট হবে। লব হরের চেয়ে ছোট হতে হবে, হরের চেয়ে ছোট হবে। ওকে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কারা? যাদের লব হরের চেয়ে ছোট এবং এর মান 1-এর থেকে ছোট হবে। এদের মান মান 1 এর চেয়ে ছোট হবে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হবে, হর বড় হবে, এবং এর মান 1-এর থেকে ছোট হবে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ লব ছোট,
হর বড় এবং এর মান অবশ্যই 1-এর থেকে ছোট। ঠিক আছে, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি এই অপ্রকৃত ভগ্নাংশ, এর বেলায় ঠিক উল্টা। এখানে কিন্তু লব হরের চেয়ে বড়, লব হরের চেয়ে বড়। ওকে, তাহলে লব হচ্ছে হরের চেয়ে বড় এবং এর মান অবশ্যই 1-এর থেকে বড়। এর মান 1 এর চেয়ে বড়। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা কেমন হতে পারে উদাহরণ? যেমন মনে করো 9/5, তাহলে উপরে লব বড় আছে, হর ছোট আছে। এ ধরনের সংখ্যাকে বলা হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করা যায়। মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝায় আমরা পরের টার্মে চলে আসবো, সেটা সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন কিছুক্ষণ আগে আমরা লিখলাম 9/5, তাহলে যখনই লব বড় হয়ে যাবে, যখনই লব বড় হবে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই 9/5 এটাকে আমরা কিন্তু লিখতে পারি পরবর্তী লাইনে 5+4/5 লেখা যায়। 9কে 5+4 লেখা যায় কিনা, লেখা যায়? Yes, জি sir. স্যার। আচ্ছা, Sir. তাহলে ইয়েস স্যার। তাহলে 5/5 আলাদা করে লিখলাম এবং 4/5 আলাদা করে লিখলাম, দুইটা আলাদা করা যায়। হর নিচে সেম থাকবে কিন্তু লব আলাদা আলাদা করে লেখা যাবে। এখন 5 এবং 5 কাটাকাটি করলে এটার মান হচ্ছে 1, প্লাস হচ্ছে 4/5। আর এই কারণেই এই যে 9/5 এটাকে আমরা একবারে লিখতে পারবো এরকম করে যে 4/5। এই যে এখানে 1+4/5 লেখা, এটাকে এভাবেও লেখা যায় 1/4। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলছি। কেন মিশ্র ভগ্নাংশ? কারণ এই ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ অংশ আছে, আবার একটা ভগ্নাংশ আছে। তাই এটা পুরোপুরি ভগ্নাংশ নয়, একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ মিলে এই ভগ্নাংশটি তৈরি করেছে বলে এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, বুঝতে পেরেছো সবাই? Yes, sir. জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নবনীতা বড়ুয়া, বলো তুমি কি বুঝতে পেরেছো এটা মিশ্র ভগ্নাংশ কি জিনিস? Yes, sir. ওকে, এখন আমরা যাচ্ছি হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, দশমিক, এটাকে দশমিক সংখ্যা বলা হয় আবার ভগ্নাংশ সংখ্যাও বলা হয়, তাই দুইভাবেই বলা যেতে পারে। যেমন 1/2, এটাকে আমরা সরাসরি বুঝতে পারছি এটা অর্ধেক, হাফ, তাই না? এটাকে কিন্তু আমরা এমনও লিখতে পারি 0.5, 0.5 আর কি, 0.5। তাসফিয়া তাসনিম বলো। স্যার আমরা এই ক্লাসগুলো পরবর্তীতে আবার কোথায় পাবো? আচ্ছা, আমরা একটু পরে বলে দিব, ঠিক আছে? কোথায় পাওয়া যাবে আমরা দেখিয়ে দিব, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাহলে দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে যেই সংখ্যাটির আমরা একই সাথে ভগ্নাংশ থেকে আবার এই দশমিক আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা, শুধু দশমিক সংখ্যাও আমরা বলতে পারবো। ঠিক আছে, তবে দশমিক ভগ্নাংশ বলার মেইন কারণ হচ্ছে এটাকে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায়, আবার দশমিক আকারেও প্রকাশ করা যায়। কিছুক্ষণ আগে আমরা যখন দেখেছিলাম অমূলদ সংখ্যা, সেটা কিন্তু ওই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এই জন্য ওটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো না অমূলদ সংখ্যাকে। ঠিক আছে, দশমিক আকারে প্রকাশ করলেও সেটি অমূলদ সংখ্যা। আর এই কারণে ডেসিমাল ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যাকে অপর ভাষায় দশমিক ভগ্নাংশ বলা হয়, মানে এটাকে দশমিক আকারেও লেখা যায় আবার ভগ্নাংশ আকারেও লেখা যায়। ঠিক আছে, হাফ, 1/2, 1/2কে আমরা লিখতে পারি 0.5। এখন দশমিককে ভগ্নাংশ, ভগ্নাংশকে দশমিক আকারে নেওয়া যায়, আবার দশমিককে ভগ্নাংশ আকারে নেওয়া যায়। এই 1/2কে 0.5-এ নেওয়া যায়। কিভাবে নেওয়া যায়? 1/2 এর মানে হচ্ছে আমরা 1কে 2 দিয়ে ডিভাইড করতেছি, তাই না? 1কে 2 দিয়ে ডিভাইড করতেছি। এখন 2 দিয়ে কি 1-এর মধ্যে যায়, ডিভাইড করা যায়? যায় না। এই জন্য আমরা একটা দশমিক নিয়ে নিব, পয়েন্ট নিয়ে নিব, নিলে আমরা এখানে একটা 0 পাবো 1-এর পরে। তাহলে 10-এর মধ্যে 2 এখন কয়বার যায়? 5 বার যায়।
সুতরাং 5 দুগুণে 10, এই যে 0 হয়ে গেল। সুতরাং 2কে 1 দ্বারা ডিভাইড করলে কত পাচ্ছি রেজাল্ট? 0.5 পাচ্ছি। এই কারণে আমরা বলে থাকি যে 1/2 মানেই হলো 0.5। ঠিক আছে, তাহলে 1/2 এটি একটি ভগ্নাংশ, আর 0.5 এটি হচ্ছে দশমিক সংখ্যা বা ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে, ডেসিমাল নাম্বার। আচ্ছা স্যার, আমাদের কি ম্যাথ অলিম্পিয়াডে ডেসিমাল করে আসবে কোনো অ্যান্সার? না, ম্যাথ অলিম্পিয়াডে ডেসিমাল আসে না সাধারণত। সেটা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে যখন প্রশ্ন দেওয়া হয় অনলাইনে, কোনো ডেসিমাল অ্যান্সার থাকে না সাধারণত। কিন্তু তোমাকে থিওরি শিখতে হবে। এমন প্রশ্ন হতে পারে যে এই ডেসিমাল কাজে লাগিয়ে কোশ্চেনটা তৈরি করা হয়েছে, তোমাকে সবকিছু শিখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুইটি টার্ম দেখবো। এখানে আমরা টাইম বেশি নিব না, এটা অল্প সময় দেখে চলে যাব। আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। হুম সেটা বলছে সসীম ভগ্নাংশ আর অসীম ভগ্নাংশ। কোনো ভগ্নাংশ যদি এমন হয় যে তার মানগুলো এখানে শেষ হয়ে গেছে, যেমন এই এই সংখ্যাটি দশমিক আকারে প্রকাশ করলে 3.415 এখানে শেষ, আর কিছু নাই। সুতরাং এটা সসীম। সসীম মানে যেটা শেষ, যেটা তোমার হচ্ছে এর, সরি, এটা অসীমের উপর দেখাইছি। সসীম, সসীম মানে যেটা সীমাহীন নয়, তার একটা সীমা আছে, তাহলে এখানে শেষ, এটা সসীম। এখানেও 13কে 25 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 0.52, এটাও সসীম। কিন্তু 5কে 9 দ্বারা ডিভাইড করলে এটা চলমান থাকে, 0.555 এভাবে আসতেই থাকে। আবার 10কে 3 দ্বারা ডিভাইডেড করলে বা ভাগ করলে 3.33 এভাবে আসতেই থাকে। সুতরাং এই দুটি সংখ্যা কিন্তু সসীম না, এদের আরো ডিজিট আছে যেগুলোকে আমরা না লিখে ডট ডট দিয়ে প্রকাশ করেছি। সুতরাং এই দুটি সংখ্যা অসীম। তাহলে এই নিচে দুটি সংখ্যা অসীম, আর উপরে দুটি সংখ্যা হচ্ছে সসীম। কথা কি বোঝা গেল? ইয়েস স্যার। ওকে, Yes, sir. এখন আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে চলে আসছি আর কি, বিভাজ্যতা। এই চ্যাপ্টারটি সংখ্যা তত্ত্ব। এখানে আমরা সংখ্যার শ্রেণী বিভাগ রেখেছি এবং কি কি দ্বারা বিভাজ্য করা যায় যায় না বুঝবো কিভাবে, সেই অংশটাকে আমরা বলে রাখছি বিভাজ্যতা বা ডিভাইজিবিলিটি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এখান থেকে একটা একটা করে শিখে নেব, নিয়ে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস দেখবো আর কি। হ্যাঁ, আর কিছু ম্যাথের আমরা সলিউশন রেকর্ডেড দিব। রেকর্ডেড আমরা আজকের আগে দিই না, এই কারণে বেসিক ক্লাস যেহেতু আজকে শুরু, তাহলে কিছু টপিক না শিখলে ম্যাথগুলো তোমরা করতে পারবে কিনা, এই কারণে আমরা দেইনি। দু একটি প্রশ্ন সলিউশন করে আমরা রেকর্ডেড দিয়ে দিব আর কি। হ্যাঁ, আগামী ক্লাসের সময় তোমরা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো, প্রথমে আসি দুই দ্বারা বিভাজ্যতা। কোনো একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কিনা আমি বুঝবো কিভাবে? কে কে পারবে হাত ওঠাও তো দেখি, স্যার, হ্যান্ড রেজ করবে। কোনো একটি সংখ্যা দুই দ্বারা ভাগ করা যাবে কিনা আমি বুঝবো কিভাবে? দুই দ্বারা ভাগ করা যাবে কিনা? মানহা পারবে না স্যার তো? যা না না, বলতে বলতে হবে না, অপেক্ষা করো, আমি একটু দেখি কে কে পারবে পারবে না। মানহা, পারবে তুমি? স্যার এটা কি 2 দিয়ে ভাগ করে দেখতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি তুমি পারবে না। কাফি, আব্দুল নূর কাফি, পারবে না তাই তো? আচ্ছা, নবনীতা বড়ুয়া, পারবে তুমি? জি স্যার। তাহলে হ্যান্ড রেজ করো নাই তো, এই জন্য বুঝতে পারছি না তুমি পারবে কিনা। আচ্ছা, তাহলে এই নবনীতা বড়ুয়া তুমি বলো যে কিভাবে আমরা বুঝবো যে একটি সংখ্যা দুই দ্বারা ভাগ করা যাবে কিনা। কোন সংখ্যার শেষে অঙ্কটা যদি জোড় হয় তাহলে ওটা বিভাজ্য সংখ্যা হবে। আচ্ছা, গুড অ্যান্সার, সঠিক। আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি সবার জন্য। হ্যাঁ, মাহিদা, মানহা শুনে নাও, এবং আব্দুল নূর কাফি আছো মনে হয়। সেটা হচ্ছে বাকি সবাই পারবে, এই জন্য তোমাদের নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করছি না। ঠিক আছে, কোনো একটি সংখ্যা যদি জোড় হয় তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা ভাগ করা যাবে। আবার কোনো একটি সংখ্যা জোড় কিনা বুঝবো কিভাবে? একটি সংখ্যার সর্বশেষ অঙ্কটি যদি জোড় হয়। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে 2 3 1 5 6 9 0 5 3 2 1 5, এই সংখ্যাটি কি দুই দ্বারা ভাগ করা যাবে? না স্যার স্যার। No, sir. আচ্ছা, যাবে না। হ্যাঁ, এখন যদি এখানে 8 দিয়ে দিই, এবার কি সংখ্যাটি দুই দ্বারা ভাগ করা যাবে? স্যার যাবে। স্যার
Yes, sir. হ্যাঁ, যেহেতু যেহেতু Yes, এই sir. সংখ্যাটির শেষে 8 আছে, 8 বা 8, এই অঙ্কটি যেহেতু জোড়, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে। আমরা পুরো সংখ্যাকে ভাগ করে দেখব না, এই ভাগ করে দেখার মতো আমাদের সময় থাকবে না। সহজ কৌশল টিপস হচ্ছে এই, যে সর্বশেষ অঙ্কটি যদি জোড় হয় তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, বোঝা গেছে? Yes, sir. মানহা কি ইয়েস বুঝতে স্যার। পেরেছো, মানহা? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে যদি কোনো সংখ্যার সর্বশেষ অঙ্কটি জোড় হয় বা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটার আমাদের প্রত্যেকটিকে ভাগ করে দেখতে হবে না, কারণ সংখ্যাটি অনেক বড় হতে পারে, ভাগ করতে অনেক সময় লাগতে পারে, এই জন্য আমরা সেটা ট্রাই করে দেখব না। ঠিক আছে, এবার আমরা আসি 3 দ্বারা বিভাজ্যতা। কে কে বলতে পারবে, আমি একটু দেখি, হ্যান্ড রেজ করো। হ্যাঁ, বাকিদের মন খারাপ করার কিছু নেই, আমি শুধু দেখতে চাচ্ছি কারা জানে কারা জানে না। যারা জানো না তাদের জন্য আমি অবশ্যই বলে দিব অ্যান্সার। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যাবে কি না? তাসফিয়া তাসনিম, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? স্যার ক্লাস 5-এ উঠবো। আচ্ছা, গুড। তো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা পারবে, তাই তো? Yes, স্যার। আচ্ছা, ওকে। তো এখন 3 দ্বারা বিভাজ্য কিনা আমি একজনের কাছ থেকে শুনবো। ফায়েদ, বলো ফায়েদ। স্যার একটি সংখ্যার সবগুলো ডিজিট অ্যাড করলে যদি এটা 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওটা 3 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, গুড। এই ফায়েদ কি গত বছর কোর্স করেছিলে এখানে? ইয়েস স্যার। আমি তোমার ভয়েস শুনে বুঝতে পারলাম তুমি আগের সেই ফায়েদ আর কি। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন দেখো, সবার জন্য বলি, কোনো একটি সংখ্যার সবগুলো অঙ্ক আমরা যোগ করব। ওই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে আর কি। ধরো 5, সরি 4 লিখেছি আমরা, 4, 3, 2, 1, 6, সবগুলো যোগ করে কি 3 দ্বারা বিভাজ্য হয়? দেখো তো ট্রাই করে। স্যার হবে না। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 6 16। তাহলে আমরা এখানে আরেকটা 2 দিয়ে দিলাম। এবার কত হইলো টোটাল অঙ্কগুলোর যোগফল কত? স্যার 18 18 হবে। Sir, সব 18. সবগুলো সবগুলো অঙ্কের যোগফল হচ্ছে 18। 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, আমরা সহজে নামতা পড়লেই পেরে যাচ্ছি, 3 6 18। ঠিক আছে, সুতরাং 18 3 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা তা চেক করার সহজ উপায়। ঠিক আছে, স্যার 18 ডিজিট গুলাকে আবার যোগ করা যাবে না? হ্যাঁ, যদি কিনা এমন হয় যে এমন একটি বড় সংখ্যা হয়েছে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা আমি বুঝতে পারছি না, তাহলে ওই সংখ্যাটির অঙ্কগুলোকে আবার যোগ করতে হবে। তাহলে 8 এবং 1, 1 এবং 8 যোগ করলে হয় 9। 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 9, সুতরাং 18 3 দ্বারা বিভাজ্য, এবং 18 3 দ্বারা বিভাজ্য হয় আবার এই মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা বুঝতে পারবো কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য অর নয়। ঠিক আছে, হ্যাঁ। এই রিধি, বলো তো কি বলতে চাচ্ছ? রিধি কিছু বলতে চাচ্ছ, বলো। ওকে, আমরা পরের টপিকে যাচ্ছি। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্যতা বুঝবো কি করে? তাহলে 4 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটি বুঝবো কি করে? কে কে জানা, কার কার জানা আছে একটু হ্যান্ড রেজ করো দেখি। 4 দ্বারা বিভাজ্যতা বুঝবো কি করে? তোমাদেরকে যেহেতু বই পাঠানো হয়েছে, তোমরা করতে পারো কি, যখন যেই ক্লাস আসবে সিরিয়ালে যাব, তোমাদের যে বইতে লেকচার আছে মানে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার তোমরা আগে একটু রিডিং পড়ে দেখতে পারো, কেমন বুঝতে পারছো, তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে। ঠিক আছে, তাহলে দেখো যে 4 দ্বারা বিভাজ্য কিনা বুঝবো কিভাবে। মানে কয়েকজনের একটু জানা আছে আগে থেকেই, বাকিদের জানা নেই। যাদের জানা আছে তাদের কাছ থেকে আমি একজনের কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, হ্যাঁ, অর্ণব বক্সী, বলো তো। স্যার, কোন একটা নাম্বারের লাস্ট টু ডিজিটের সাম যদি
মানে লাস্ট টু ডিজিট যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভাইড করা যায়। হ্যাঁ, মুনতাহা, বলো তো একটু সুন্দর করে তুমি। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, আরেকটু সুন্দরভাবে বললে এইভাবে বোঝায়। হ্যাঁ, এইভাবে বলতে হবে। দেখো, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি বলি 3, 2, 5, 6, 8, 2, 8, এই সংখ্যাটি আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা তা চেক করব। তাহলে আমরা ঠিক শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা, মানে ডিরেক্টলি যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওই দুটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা, এটা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে। তো 28, 28, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়? ইয়েস Yes, স্যার। sir. তাহলে Yes, অবশ্যই sir. অবশ্যই পুরো সংখ্যাটি 4 দ্বারা Yes, sir. 4 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে Yes, sir. হ্যাঁ, এখন আমরা দেখব 5 দ্বারা ভাগ করা যায় কিনা। এটা খুবই সহজ। কোন সংখ্যা শেষ অঙ্কটি 0 অথবা 5 হলে ওই পুরো সংখ্যাটি 5 দ্বারা ভাগ করা যাবে। কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 হলে তা অবশ্যই 5 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পেরেছো সবাই? Yes, এটা sir. Yes, sir. এটা খুবই খুবই সোজা, এই জন্য আমরা এটা অমিট করে চলে যাচ্ছি পরের টপিকে। 6 দ্বারা বিভাজ্য কিনা আমরা বুঝবো কিভাবে? 6 দ্বারা, ঠিক আছে। তাহলে 6 দিয়ে বিভাজ্য করার ক্ষেত্রে আমরা একটু ভেঙে নিব। 6 এর মধ্যে আছে 2 এবং 3, অর্থাৎ 2 আর 3 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে পাওয়া যায় 6। তাই 6 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করার জন্য আমরা দুইটা কৌশল নিব। 2 এর জন্য যা আর 3 এর জন্য যা, এটাকে আমরা অ্যাড করে নিব, শর্ত দুইটা। এর আগে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো সেটা আমরা শিখেছি। এই দুটাকে একসাথে প্রয়োগ করব। যদি অ্যান্সার পজিটিভ হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। যেমন আমরা জানি একটি সংখ্যা জোড় হলে তা 2 দ্বারা বিভাজ্য হবে। আবার একটি সংখ্যা অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 6 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন একটি জোড় সংখ্যার সকল অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তখন ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন যদি আমরা একটু বলি 3, 5, 1, 3, 2, 7, 6, এই সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য হবে? আমরা চেক করব কিভাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে এটা লাস্ট লাস্ট ডিজিট 6 জোড়, তাহলে 2 এর শর্তটা ওকে। হ্যাঁ, এখন আমরা দেখব 3 এর শর্ত, সবগুলোর যোগফল এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। সবগুলো যোগ করলে কত পাওয়া যায়? অঙ্কগুলো অঙ্কগুলো যোগ স্যার করলে 27। 27। সবগুলো যোগ করলে যদি 27। 27 স্যার হয়, 27। তাহলে 27 কে 3 দ্বারা ডিভাইড করলে 9 হয়, মানে ডিভাইজিবল। তার মানে 27 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় 27 কে, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। একটি জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা এই 6 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস। Sir. ওকে, এখন আমরা দেখব কোন সংখ্যা 7 দ্বারা ডিভাইড হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো আর কি। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা সংখ্যা নিব, এক্সাম্পল সংখ্যা চেক করার জন্য। এটার জন্য আমরা নিচ্ছি হলো 5, 9, 6, 4। এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? এটা ভাগ করে দেখবো না, কারণ আরো অনেক বড় সংখ্যা হতে পারতো। তাই আমরা এটা কৌশল শিখবো কিভাবে বোঝা যাবে যে 7 দ্বারা ডিভাইডেড করা যাবে কিনা। হ্যাঁ, তো এটার কৌশল হচ্ছে আমরা ঠিক লাস্ট ডিজিটটা নেব, লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করে নেব। তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8. স্যার 8। 8। তাহলে স্যার 8। এই বাকি অংশ থেকে 8 মাইনাস করব আমরা। তাহলে এখানে আমরা মাইনাস চিহ্নতে 8 মাইনাস করব বাকি অংশ থেকে, মানে 4 ছাড়া এই অংশটা বাদ। তাহলে 5, 9, 6, এখান থেকে যদি আমি 8 মাইনাস করি তাহলে কত হবে? স্যার 588।
পাঁচশো 5 আটাশি 588 এই 588 হ্যাঁ, এই সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয়, মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তা আমি এটাও বুঝতে পারছি না যে 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। আমরা একই কাজ আবার করব। তাহলে লাস্টের ডিজিট কত আছে? 8। 8কে ডাবল করলে কত হয়? 16। 16। হ্যাঁ, 16। তাহলে এই যে 8 বাদ দিলে থাকে 58, সেখান থেকে আমরা 40 16 মাইনাস করব, কত আসে? 42। স্যার 42। 42। 42 কি 7 দ্বারা বিভাজ্য? Yes, ইয়েস sir. স্যার। তাহলে তাহলে অবশ্যই পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? যেটা বললাম 7 দ্বারা বিভাজ্য কিনা বুঝবো কিভাবে, এটা কি সবাই বুঝতে পেরেছো? Yes, ইয়েস sir. স্যার। হ্যাঁ, এখনো হয়তো কেউ নাও বুঝে ইয়েস থাকতে স্যার। পারো। যদি কারো সমস্যা থাকে, এই জন্য আমি আরো একবার বলছি, ঠিক আছে? এটা 7 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য আমরা করব, যে কোনো একটি সংখ্যার লাস্ট ডিজিট, একদম সর্বশেষ অঙ্কটাকে আমরা দ্বিগুণ করব, করে বাকি অংশ থেকে বিয়োগ করে দেব। ওই বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। সেক্ষেত্রে যদি এটি অনেক বড় সংখ্যা হয়, এটা কাজটা আমরা বারবার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ছোট সংখ্যায় না আসে। যেমন এই যে 59596 4কে দ্বিগুণ করলে 8 হয়, এখান থেকে 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 588। 588। আবার এই 8 বিয়োগ করে দিব, বাদ দিয়ে দেবো, 8টাকে কি করবো? ডাবল করে নিব, 16। তাহলে এখান থেকে এই 16 বা 16 মাইনাস করলে আমরা পাচ্ছি 42। 42 দেখবা 42 একই যেহেতু নিয়ম। 42, এই মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখো, ফায়েদ। আচ্ছা, যদি যদি এই 42 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার উপায়। এখন আমরা চলে যাচ্ছি 8 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে বুঝবো। ঠিক আছে? 8 দ্বারা বিভাজ্য সংখ্যা বোঝার একটি কৌশল হচ্ছে, এই পুরো সংখ্যা থেকে লাস্টের 3টা ডিজিট দিয়ে যে সংখ্যা গঠন করা যায় সেই সংখ্যাটি নিব। ফর এক্সাম্পল, ধরো 2 3 5 6 9 2 1 0 2 1 0 1 0 4 নিলাম আমরা, ঠিক আছে? 1 0 4 পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা এটা নেওয়ার জন্য আমরা কি করব? ঠিক লাস্টের এই অংশটাতে চলে আসবো আর কি। তাহলে আমরা চেক করতে পারবো যে এটি 8 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কি করব? এই 104কে আমরা 8 দ্বারা ভাগ করে দেখব। যদি তা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এখন আমরা চাইলে এটাকে 8 দ্বারা ভাগ করেই দেখতে পারি। তো এটা ভাগ করলে হচ্ছে 8 10-এর মধ্যে যাবে একবার, 8 থাকবে 2 24, 3 8 24। ইজিলি বোঝা যাচ্ছে যে এটা 8 দ্বারা বিভাজ্য। আরো দ্রুত আমরা করতে পারবো। কিভাবে পারবো? এই যে লাস্টের 3টা ডিজিট নিয়ে আমরা যে সংখ্যাটা পেলাম, এখানে কিন্তু হ্যাঁ, এখানে 3টা ডিজিট আছে। 3টা ডিজিট আছে 104। তো 1 বা এই যে শতকের অঙ্কটি যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয় এবং বাকি অংশটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এটা 4 দ্বারা বিভাজ্য না 4? ইয়েস স্যার। তাহলে এটি 4 দ্বারা বিভাজ্য হবে। মানে শতক স্থানের অঙ্কটি যদি বিজোড় হয় এবং বাকি অংশটা যদি দশক আর একক দ্বারা যে সংখ্যাটি গঠন করা যায় সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি উল্টা হতো, এটি যদি 1 না হয়ে জোড় হতো, আর এটা যদি 4 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা হতো, তাহলে মূল সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হইতো। ঠিক আছে? আমরা সেরকম আরেকটা উদাহরণ দেখি আর কি। ধরো
152892222 এই সংখ্যাটিকে আমরা চেক করি, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটি কিন্তু লাস্টের 3টা ডিজিট দ্বারা যে সংখ্যাটি গঠন হয়েছে, এটা যদি আমরা 8 দিয়ে যাচাই করি যে ভাগ করা যায় কিনা, তাহলে এখানে 8 প্রথম 22-এর মধ্যে 8 যাবে কয়বার? 2 বার। 8 দুগুণে 16 থাকবে কত? 6 2, তাই না? ঠিক আছে কিনা? আমার কথা জি কি স্যার। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তাহলে এখন 8 দুগুণে 16 আর থাকবে হচ্ছে 6 62। তো এই 62 কি 8 দ্বারা বিভাজ্য হবে? না স্যার। স্যার হবে না স্যার, নো হবে না। স্যার। আচ্ছা, না তাহলে স্যার। তাহলে এই পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে 8 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার জন্য আমরা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের পুরো সংখ্যাটিকে কি করতে হবে? চেক করার দরকার নেই, আমরা শুধুমাত্র লাস্ট 3টা ডিজিট দিয়ে চেক করে আমরা দেখতে পারবো আর কি। কথা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস Yes, স্যার। sir. ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, এখন আমরা চেক করব হচ্ছে আহ, পরের অঙ্ক, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটাও ঠিক 3 এর মতো রুলস। 3 দ্বারা ডিভাইডেড কিনা সেটা ডিভাইজেবল কিনা বোঝার জন্য আমরা কি করেছি? সবগুলো অঙ্কের যোগফল বের করেছি। সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে আমরা করব কি, সবগুলো অঙ্কের যোগফল 9 দ্বারা চেক করব ভাগ করা যায় কিনা। যেমন মনে করো 5 4 7 2 1 8 3 6, এটা 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করব আর কি। এটা কি 9 দ্বারা বিভাজ্য? আমরা সবগুলো অঙ্কের যোগফল বের করব। সবগুলো অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন তাহলে সবগুলো অঙ্কের যোগফল দেখো 9 দ্বারা বিভাজ্য হয় কিনা, চেক করো সবাই। জি 36। স্যার। এটা জি বিভাজ্য। স্যার, ডিভাইড করে দেন। হ্যাঁ, এখন সেটা এখন বিভাজ্য। বিভাজ্য। তো একটা মজার ব্যাপার খেয়াল করবে, আমি প্রশ্নটা তৈরি করার সময় সংখ্যাটা দেওয়ার সময় একটু মজার টেকনিক অ্যাপ্লাই করেছি। সেটা হচ্ছে 54 5 আর 9 4, মানে সরি 4 আর 9, 4 আর 3, 5 আর 4 9, আবার 72 7 2 9, 1 8 9, 3 6 9, সবগুলোকে আলাদা আলাদা জোড়ায় জোড়ায় দিয়েছি, সবগুলো দুইটা দুইটা যোগফল 9, সুতরাং এটা 9 দ্বারা ইজিলি ডিভাইজেবল। ঠিক আছে, একটু কৌশল অ্যাপ্লাই করলে অনেক দ্রুতই হয়ে যায়। অনেকে যোগ করে করে বলেছে যে একটু চালাক বেশি বা একটু মাথায় আইডিয়া আসবে দ্রুত, সে কিন্তু যোগ করা ছাড়াই জোড়া জোড়া যেহেতু মিলে গেছে, সুতরাং এটি 9 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো তোমরা? Yes, জি sir. ইয়েস স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে দুই ধরনের মানে এই স্টাইলে তোমাদের ভিতরে রাখতে হবে নাকি। 10 দ্বারা বিভাজ্যতা খুবই সহজ বিষয়। কোনো একটি সংখ্যার সর্বশেষ অঙ্কটি শূন্য হলে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় হবে না। সহজ বিষয়, এখানে আমরা সময় দিচ্ছি না। চলে যাচ্ছি 11 দ্বারা বিভাজ্যতা। এটা একটু মজার টেকনিক আর কি। হ্যাঁ, তো 11 দ্বারা আমি বিভাজ্যতা চেক করার জন্য আমরা একটি সংখ্যা আগে নিয়ে নিই, যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, এমন একটা সংখ্যা নিয়ে নিই আর কি। তো না, আচ্ছা, আমরা একটা সংখ্যা নিচ্ছি 57 7 2 8, একটি সংখ্যা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা আমি যাচাই করব ভাগ না করেই, কারণ আরো বড় সংখ্যা হতে পারতো। 2 নম্বর কথা হচ্ছে আমরা শুধু ভাগ করা যায় কিনা এটাই যে শিখবো তা না, এর যে রুলস, এই রুলস দিয়ে নানান ধরনের ম্যাথ সলভ করা যাবে। এই জন্য আমাদেরকে রুলসটাই শিখতে হবে। আমি যদি মনে করি না আমি দ্রুত ভাগ করে দেখতে পাচ্ছি যে এটি বিভাজ্য হচ্ছে বা হচ্ছে না, এটাতে কিন্তু তুমি ম্যাথ সলভ করতে পারবে না। এটা তোমার আরেকটা কৌশল, এটা তোমার হয়তো আর দ্রুত। এটা হ্যাঁ, এখন খেয়াল করো, দেখো এখানে এখানে সংখ্যায় অঙ্ক আছে কয়টি? 5টি।
তাহলে 5টি অঙ্কের মধ্যে জোড় এবং বিজোড় কোনগুলো অবস্থান হিসাবে আমরা চেক করব। বিজোড় অবস্থান এবং জোড় অবস্থান সংখ্যার অবস্থান থেকে না, ঠিক আছে, নিজের সংখ্যার মান থেকে না। ওকে, আব্দুল নূর কাফি, তোমার কি খারাপ লাগছে? কাফি বলো। নো স্যার। ভালো লাগছে ক্লাস? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো 5 7 7 2 8, হ্যাঁ, এখানে আমি এটাকে বলতে পারি প্রথম, প্রথম, এটাকে বলতে পারি দ্বিতীয়, পরেরটাকে বলতে পারি তৃতীয় অবস্থানের অনুসারে, ঠিক আছে। তারপরে আমরা 2 এটাকে বলতে পারি চতুর্থ, আর লাস্ট যেটা 8 এটাকে আমরা বলতে পারি পঞ্চম। তাহলে অবস্থান অনুসারে প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো হচ্ছে বিজোড় স্থানের, আর ওগুলো হচ্ছে দ্বিতীয়, চতুর্থ এগুলো হচ্ছে জোড় স্থানের। আমাদের কাজ হচ্ছে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে যোগ করব। তাহলে 5 7 আর 8, এই তিনটাকে যোগ করলে রেজাল্ট কত হয়? যোগফল 5 7 8 স্যার 20। 20 হয়। 20। 20, গুড। স্যার 20। আর এই যে দ্বিতীয় এবং চতুর্থ দুইটা আছে, স্যার 7 9 হয়। 2, 9। এই দুইটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি কি 9। 9। তাহলে তাহলে আমরা আলাদাভাবে আলাদাভাবে বিজোড় স্থানের অঙ্কগুলো এক জায়গায় যোগ করব, আর জোড় স্থানের অঙ্কগুলো আরেক জায়গায় যোগ করব। এই যে দুইটা যোগফল, এই একটা যোগফল আর এই একটা যোগফল, এই দুইটা যোগফল আমরা এখন এই দুটির মধ্যে বিয়োগ করব। তো আমাদের সুবিধাতে কোনটা বড় আমি তো বুঝতেই পারছি, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 20 - 9 কত হয় রেজাল্ট? 11। স্যার 11। তো এই রেজাল্টটা যদি শূন্য হয়, এই রেজাল্টটা যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই মেইন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটি 11, 11 কি 11 দ্বারা বিভাজ্য নয়? স্যার বিভাজ্য। তাহলে বিভাজ্য। স্যার বিভাজ্য। অবশ্যই তাহলে মূল সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার। হ্যাঁ, এখন আমরা এইটা আরেকটা সংখ্যা দিয়ে একটু যাচাই করি, রুলসটা যেহেতু ডিফারেন্ট, ঠিক আছে, এটা আমরা আরো একটা সংখ্যা দিয়ে যাচাই করব। একটু বড় সংখ্যা নিলাম দেখি, হ্যাঁ, সংখ্যাটি হচ্ছে 192753। ওকে, তাহলে দেখো 1 2 3, এই সরি 5, এই তিনটা আমরা বিজোড় স্থান বলতে পারি। এদের যোগফল হচ্ছে 1 2 5, যোগ করলে কত হয়? স্যার 8। 8। 9। স্যার 8, 8 হবে স্যার 8। হ্যাঁ, আর বাকিগুলো যেটা থাকলো 9 7 আর 3 এগুলো যোগ করলে কত হয়? 19। স্যার 9 19। 9 9 7 3, এটা যোগ করলে আমরা পাচ্ছি কত? 19, তাই না? তাহলে 19 19। আর 8, যে 8, তাহলে 19 - 8 আমরা বিয়োগ করবো। এখন রেজাল্ট কত? 11। 11/11 যেহেতু স্যার 11 11। 11 দ্বারা বিভাজ্য, সুতরাং এই এই যে মেইন যে সংখ্যা, এই সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে 11 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার নিয়ম, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 12 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা জানি 12-র মধ্যে আছে একই সাথে 3, একই সাথে 4, তাহলে 4 দ্বারা বিভাজ্য কিনা চিন্তা করতে হবে, আর 3 দ্বারা বিভাজ্য কিনা চিন্তা করতে হবে। দুইটা জয়েন্ট করে আমরা রুলস অ্যাপ্লাই করে সেখান থেকে বুঝতে পারবো সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য কি না, ঠিক আছে। তো 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্য কিনা চেক করার উপায় হচ্ছে কোনো সংখ্যার যদি লাস্ট দুইটা ডিজিট দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এটি হলো আমাদের আগে থেকেই জানা, ঠিক আছে। এখন আমরা চেক করব হচ্ছে 12 দ্বারা বিভাজ্য হবে কিনা, একবারে দুইটা রুলস একবারে চেক করব। আমি একটা সংখ্যা লিখছি, দেখো 177096। তো আমরা যদি বলি লাস্ট দুইটা ডিজিট দ্বারা গঠিত সংখ্যা 96, এটা কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস স্যার। ওকে, ওকে, তাহলে এই সংখ্যাটি যে ইয়েস স্যার।
এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখন যদি কারো মনে হয় স্যার আমি তো 96 বুঝতে পারছি না, নামতা পড়ে আমি অত দূর পর্যন্ত যেতে পারছি না, হ্যাঁ, যদি কারো এরকম মনে হয় এই সংখ্যাটিকে ছোট সংখ্যায় রূপান্তর করে নেওয়া যাবে কিভাবে? এই বাম পাশের সংখ্যাটিকে থেকে 4 বিয়োগ করে নিবা, 4 বিয়োগ করে নিবা, প্রয়োজনে একাধিকবার বিয়োগ করে নিবা। কেমন? 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 5 থেকে আরো 4 বিয়োগ করো, কত হবে? এক। তাহলে এক মানে স্যার হচ্ছে, এক হবে। এক মানে কি 16 হয়ে গেল না? এটা যদি 9 এর জায়গায় যদি 1 থাকে তাহলে দুইটা ডিজিট দ্বারা গঠিত সংখ্যা মানে কি 16 বোঝাচ্ছে না? তাহলে ইয়েস স্যার। এই 16 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। খুব সোজা সিস্টেম কিন্তু। আমি কিন্তু 96, 96 এটা 4 দ্বারা বিভাজ্য কিন্তু আমাকে চিন্তা করতেই হচ্ছে না। আমি আরো 4 মাঝখানে ডিজিট থেকে 4 মাইনাস করে আর একটু সহজ করে নিলাম। এবার আমরা দেখবো এর অঙ্কগুলোর যোগফল কত, সবগুলো অঙ্কের যোগফল কত? স্যার এই 30। 30। 30। হ্যাঁ, তাহলে সবগুলো অঙ্কের যোগফল হচ্ছে 30। এই 6টা ডিজিট, 30। হ্যাঁ 6টা ডিজিট অ্যাড করলে পাচ্ছি 30। তাহলে 30 কি 3 দ্বারা ডিভাইডেবল? জি স্যার। নো স্যার। হ্যাঁ, নো কেন? Yes, sir. ও ইয়েস স্যার। হ্যাঁ, গুড। ইয়েস। তাহলে 30কে 3 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারাও এই পুরো সংখ্যাটিকে 4 দ্বারাও ভাগ করা যায়। তাহলে অবশ্যই মেইন যে সংখ্যাটা আমরা নিয়েছি এই সংখ্যাটি টোটালি 12 দ্বারা ডিভাইজেবল বা ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস। ওকে, Yes, sir. ওকে। হ্যাঁ, তো এখন আমাদের এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম রয়েছে। তো প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাসে বলতে আমরা চাচ্ছি যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে বা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন, এগুলো আমরা সলিউশন তোমাদের বইয়ে দিয়েছি, দেখো সবগুলো বই আছে। দু একজন হয়তো বই পাওনি, যাদের বই পরে ভর্তি হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা পেয়ে যাবে নিশ্চয়ই। আর এখন এই প্রশ্নগুলো আমরা সলভ করে দেখাবো যদি তোমরা না পারো। যেহেতু ক্লাস সংখ্যা কম পাওয়া যায়, মানে কম বলতে আমাদের পক্ষ থেকে আমরা বেশি দিতে চাচ্ছি, কিন্তু ম্যাথ অলিম্পিয়াড যদি বেশি তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দেয় তখন আমাদের কিছু ক্লাস কমে যেতে পারে। এই কারণে আমরা বেসিক ক্লাসগুলো তোমাদের সুন্দর করে আলোচনা করে দিব, আর এই প্রশ্ন সলিউশন বেশ কিছু আমরা ডিসকাশন করে দিব, ভিডিও দিয়ে দিব, তোমরা সেখান থেকে কিছু ক্লাস দেখবে আর তোমাদের বই থেকে পড়বে। দুইটা মিলিয়ে যেখানে যেখানে সমস্যা হবে আমরা একটা করে সলভ ক্লাস দিব, সেখানে তোমরা বলতে পারবে কোন জায়গায় বুঝো নাই। ঠিক আছে? বলো তাসফিয়া, তাসনিম, কি বলতে চাচ্ছ? স্যার ম্যাথ অলিম্পিয়াড কবে হবে? ম্যাথ অলিম্পিয়াড গত বছর রেজিস্ট্রেশন ডেটের পরে বেশ কিছুদিন পরে হয়েছে, প্রায় 1 মাস মতো, হ্যাঁ। তারা 31 ডিসেম্বর পর্যন্ত সম্ভবত রেজিস্ট্রেশনের ডেট দিয়েছিল, না 31 স্যার ডিসেম্বর, 15 ডিসেম্বর। সম্ভবত 10-12 ডিসেম্বর ডেট ছিল, হ্যাঁ হতে পারে 15 ডিসেম্বর। তারা স্যার এবার 8 ডিসেম্বর শেষ হয়েছে। না, আরো কিছুদিন বাড়িয়ে দিয়েছে, 15 তারিখ পর্যন্ত বাড়িয়েছে ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ডেট। সুতরাং জানুয়ারি মাসের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে, বিভিন্ন মানে অনলাইন ভিত্তিক যে পরীক্ষাটা। এরপরে আঞ্চলিক পরীক্ষাটা হয়তো ওই ওই মাসের শেষের দিকেই হবে, আমরা আশা করতেছি আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কে কি বলতে চাচ্ছ বলো তো দেখি, এই যে রিধি কিছু বলতে চাচ্ছ আর কি? স্যার এই যে ম্যাথ অলিম্পিয়াডে প্রশ্নের ধরন কিরকম আর কি, উত্তর কিরকম ভাবে দিব? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যখন জাতীয় পর্যায়ে হবে তখন একরকম, অনলাইন যখন হবে তখন একরকম, মানে আঞ্চলিক যখন তখন আর এক রকম। অনলাইনে যখন হবে নিজের মতো করে অ্যান্সার ক্যালকুলেশন করে অনলাইনে সেখানে শুধু অ্যান্সারটা লিখে দিতে হবে। আর তোমার হচ্ছে জাতীয় আর আঞ্চলিক যেটা, সেখানে তোমাকে কোয়েশ্চেন সলভ করে রাইট সাইডে অ্যান্সার লেখার জায়গা আছে, অ্যান্সারটা লিখে দিতে হবে, আর যেটা সলভ করবা সেই রাফ সাদা পেজগুলোর সাথে জমা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, মানে রিটেন দেখাতে হবে না যদি দেখাতে না বলে।
অর্থাৎ জাতীয় পর্যায়ে কিছু প্রশ্নে মাঝে মাঝে প্রমাণ করতে বলা হয়। ঠিক আছে, যেমন এই যে আমরা যে প্রশ্নটি সামনে এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, প্রশ্নটি বলছে দেখাও যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য 5 টু দ্য পাওয়ার n কে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়, যেখানে উক্ত সংখ্যা দুইটি 5 এর সাথে সমমৌলিক। এই ধরনের প্রশ্ন তো আসলে অ্যান্সার লেখার জায়গা নেই, মানে একটা একটা নাম্বার না, এই ধরনের অ্যান্সারগুলো ব্যাখ্যা লিখতে হবে, ওখানে পেজ দেওয়া থাকবে, পেজে ব্যাখ্যা লিখে দিতে হবে আর কি। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছ? গল্প বলো। আপনি যে প্রশ্নটা দিয়েছেন, প্রশ্নটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, প্রশ্ন প্রশ্নটা আমি বুঝতে পারছি না। কোন প্রশ্ন? এই যে স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এগুলো সব বইয়ে রয়েছে, তোমরা বই থেকে বিগত বছরের প্রশ্ন হিসাবে চ্যাপ্টার 1-এর মধ্যে দেখবা বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিবা। এটি প্রাইমারি ম্যাথ অলিম্পিয়াডের গত বছর 1 বছর আগে জাতীয় পর্যায়ে মানে এই প্রশ্নটি এসেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আজকে আমাদের ক্লাস এখানে শেষ, তবে আমি একটু দেখাবো কি তোমরা কিভাবে ক্লাস করবে। ঠিক আছে, কিভাবে আহ, বিগত বছরের এই সরি মানে রেকর্ডেড ক্লাসগুলো পাবে, কোনো ক্লাস মিস হলে পাবে, অথবা এক্সাম দিবে কোথায় প্রবেশ করে, সেগুলো আমি একটু তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে।